আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। মার্কিন হামলায় সহায়তা করার অভিযোগ তুলে দেশটি আরব আমিরাতের কাছে বড় অঙ্কের বিশাল বিলিয়ন ডলারের আর্থিক এবং নৈতিক ক্ষতিপূরণ চেয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে পাঠানো একটি চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠি পাঠান জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রীয় দূত আমির সাইদ ইভারানি। দেখুন, কোনো ধরনের রাগ ঢাক না রেখে ইরানের রাষ্ট্রদূত ইরাভানি অভিযোগ করেন সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ও সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুযোগ দিয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়েছে। তিনি একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায্য পদক্ষেপ হিসাবে উল্লেখ করেন। দেখুন, ইরানের দাবি অনুসারে আমিরাতের এই পদক্ষেপের কারণে ইরানের ব্যাপক ব্যক্তিগত এবং নৈতিক ক্ষতি হয়েছে। এর ফলে আর্থিক যে ক্ষতি রয়েছে তার দায়ভার অবশ্যই আমিরাতের উপর বর্তাবে। ইরানি রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, এই ঘটনার জন্য সংযুক্ত আরব আমিরাতকে আন্তর্জাতিক অঙ্গনের জবাবদিহিতার মুখে পড়তে হবে। দেখুন, যুদ্ধজনিত সব ধরনের ক্ষয়ক্ষতি এবং জনগণের মানসিক প্রভাবের জন্য পূর্ণাঙ্গ যে ক্ষতিপূরণ সেটা সংযুক্ত আরব আমিরাতের কাছে দাবি করেছে ইরান। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, 1990 সালে সাদ্দাম হুসাইন যখন কুয়েত আক্রমণ করেছিলেন, পরবর্তী সময়ে এই সাদ্দাম হুসাইনের সরকারের কাছ থেকে কুয়েত হামলার ক্ষতিপূরণ আদায় করা হয়েছিল, যেটা ধাপে ধাপে বাংলাদেশের প্রবাসীরা ওই সময় যারা কুয়েতে ছিলেন এবং ফেরত এসেছেন তারাও কিন্তু কিছু কিছু এই অর্থ পেয়েছেন। এখন এটি একটি আইনি কাঠামো যার অধীনে নিরাপত্তা পরিষদে নিজের হামলার যৌক্তিকতা তুলে ধরা হয়। প্রশ্ন হলো যে সংযুক্ত আরব আমিরাত এবং আরব বিশ্বের আরও কয়েকটি দেশের বিরুদ্ধে একই ধরনের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। যদিও তারা সরাসরি এটা দেবে না, দিলে তো আর যুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতো না। তাহলে কেন ইরান জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ চেয়ে এই দাবি করলো? দেখুন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং সৌদি আরব এই কয়েকটি দেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জাতিসংঘে চিঠি দিয়ে ইরান ক্ষতিপূরণ দাবি করেছে এবং যুদ্ধে সরাসরি তারা সম্পৃক্ত এই ধরনের অভিযোগ করেছে। প্রশ্ন হলো, ইরান হঠাৎ করে এটা কেন করলো? দেখুন, এটি ইরানের দীর্ঘমেয়াদী একটি কৌশলের অংশ। হরমুজ প্রণালী থেকে বিপুল পরিমাণের অর্থ ইরান তার যুদ্ধকালীন যে অর্থনীতির যোগান রয়েছে তা নিশ্চিত করার জন্য তুলতে চায়। এটা করার জন্য আইনিভাবে একটা কাঠামো বা প্রেক্ষাপট তৈরি করা দরকার। আর এটাই কিন্তু আনুষ্ঠানিকভাবে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করে যে প্ল্যাটফর্মটা রয়েছে সেটা ইরান তৈরি করলো। দেখুন, ইরান দীর্ঘমেয়াদের যুদ্ধকালীন পরিকল্পনা করছে, সেটা হতে পারে 5 থেকে 6 বছর বা এক যুগ। এই ধরনের বড় যুদ্ধের পরিকল্পনা করছে ইরান, আর এর জন্য পরিকল্পিতভাবে যুদ্ধকালীন অর্থনীতির যোগান নিশ্চিত করার জন্য হরমুজ প্রণালীতে কর সিস্টেম তারা আরোপ করবে। এই সংযুক্ত আরব আমিরাত সহ যেই সকল দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান, এই সকল দেশের জ্বালানি তেল রপ্তানির জন্য অবশ্যই হরমুজ প্রণালীতে ইরানকে প্রতি ব্যারেল প্রতি $2 থেকে $3 দিতে হবে। এই ধরনের তারা একটা পরিকল্পনা করছে, আর এটা করার জন্যই জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে এই চিঠির মাধ্যমে বলতে পারেন তাদের যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে তার একটা বার্তা তারা দিয়ে দিল। এছাড়াও এই হরমুজ প্রণালীতে এই সংযুক্ত আরব আমিরাত এবং এই সকল দেশের বিশাল বিশাল তেলের ট্যাঙ্কার বহু রয়েছে। এই ক্ষতিপূরণ দাবির আদায়ের অংশ হিসাবে ইরান যে কোনো মুহূর্তে সেই সকল জাহাজগুলোকে আটক করে তার বন্দরে এনে নিলামে বিক্রি করে দিতে পারে। কারণ এর পূর্বেও কিন্তু তারা একই ধরনের পদক্ষেপ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্পর্কিত যে জাহাজ রয়েছে তাদের বিরুদ্ধে করেছে। সুতরাং এটি হলো অর্থনৈতিক শক্তিশালী একটা কৌশল বাস্তবায়নের প্রথম ধাপ। আর দ্বিতীয়টি হলো সামরিক হামলা কোনোভাবেই এই সকল দেশের বিরুদ্ধে যে বন্ধ হবে না তার পরিষ্কার বার্তা। দেখুন, উপসাগরীয় দেশগুলো একত্রে বড় ধরনের সামরিক হামলা ইরানের বিরুদ্ধে করা হতে পারে তার ঘোষণা দেওয়া হয়েছে। ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রগুলোতে যদি নতুন করে ইরান হামলা করে, তাহলে ইরানের যে বিশাল পার্স গ্যাস ক্ষেত্র রয়েছে যেখানে সীমিত পরিসরে প্রথম দফায় হামলা করেছে যুক্তরাষ্ট্র, সেই বিশাল গ্যাস ক্ষেত্র তারা উড়িয়ে দেবে এই হুমকি দিয়েছে। এখন দুই পক্ষ থেকে হুমকি এসেছে, আরব বিশ্বের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
থেকে। এর জবাব আসলে কি হতে পারে, ইরান কিন্তু জাতিসংঘের কাছে এই চিঠির মাধ্যমে তা পরিষ্কার করেছে যে এই দেশগুলো এই যুদ্ধে সরাসরি জড়িত, সুতরাং এই দেশগুলোতে হামলা করা আমাদের জন্য বৈধ টার্গেট, আমরা হামলা করব। ইরান কোনোভাবেই যে ছাড় দেবে না তার পরিষ্কার জবাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই চিঠির মাধ্যমে তারা দিয়ে দিয়েছে। এবং এক্ষেত্রে চীনেরও কিছুটা ইন্ধন রয়েছে, কারণ এই ধরনের চিঠি নিরাপত্তা পরিষদে নতুন করে আলোচনা পর্যালোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে চীন, রাশিয়ার মতো যারা ভেটো পাওয়ার শক্তিশালী দেশ রয়েছে, তারা ইরানের পক্ষে নিরাপত্তা পরিষদে স্ট্যান্ড নিতে পারবে। আর এই জন্যই কিন্তু বলতে পারেন অনেকটা ফর্মালিটির মতো ইরান এই চিঠিটা দিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান যখন কোনো ছাড় দেবে না, কোনোভাবেই পিছু হটবে না, হামলার পরিধি আরও বাড়বে এবং হরমুজ প্রণালী কন্ট্রোল করে যুদ্ধকালীন অর্থনীতির যোগান তারা নিশ্চিত করবে, ঠিক এমতো অবস্থায় মিত্র দেশ ন্যাটোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। ইস্যুটিকে কেন্দ্র করে গতকালকেই ন্যাটোর মহাসচিব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সশস্ত্র যেই নতুনভাবে যুদ্ধ চলছে, এখানে যুক্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ন্যাটো এবং ইউরোপকে প্রচণ্ডভাবে চাপ এবং উদারত আহ্বান জানানো হয়। তবে পরিষ্কারভাবে ন্যাটোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের এই যুদ্ধ আমাদের যুদ্ধ নয়, সুতরাং আমরা কোনোভাবেই যুক্ত হব না। সরাসরি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। দেখুন, ন্যাটো এবং ইউরোপের পক্ষ থেকে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা, কারণ ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিলেও এখানে যুক্তরাষ্ট্রের যে দুর্বল দিকগুলো সেগুলো প্রকাশ্যে আসছে, কারণ তাকে একা যুদ্ধ করতে হবে। যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধের ঘোষণা দিয়েছে বা তারা যুক্ত হতে পারে তার অভিপ্রায় প্রকাশ করছে, তবে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ এই দেশগুলোকেই রক্ষা করে স্বয়ং যুক্তরাষ্ট্র। আর নতুন করে ইসরায়েলকে রক্ষা করার জন্য অতিরিক্ত আরও সামরিক খরচ হয়ে গেছে। সুতরাং যুক্তরাষ্ট্রকে এখন একা যুদ্ধ করতে হবে এবং বড় যুদ্ধ করতে অবশ্যই কিন্তু যুক্তরাষ্ট্রের যে ইউএস কংগ্রেস রয়েছে সেখান থেকে অনুমতি নিতে হবে। তবে এই ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প একটি বড় ধাক্কা খেয়েছেন। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে নতুন যুদ্ধ শুরু করেছেন বা সামরিক পদক্ষেপ, এই ক্ষেত্রে তার অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলেছে ইরান, যেটা সরাসরি ইরানের ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত করতে সক্ষম। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তার অংশ, তার জন্যই তিনি এই হামলাটা করেছেন, তিনি এমনটা বলেছিলেন। তবে তার এই অভিযোগ সরাসরি তার দেশের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি প্রত্যাখ্যান করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার যিনি প্রধান রয়েছেন তুলসী, রিসেন্টলি নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে, তিনি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে আঘাত আনার মতো কোনো ধরনের অস্ত্র নিয়ে সক্ষম ছিল না ইরান, এমনকি এই সক্ষমতা তৈরির ক্ষেত্রেও তারা অনেক বছর পিছিয়ে। যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগে ইরানের যুদ্ধ শুরু করেছে সেটা ভিত্তিহীন, সুতরাং এই যুদ্ধ থেকে দ্রুতই যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে তার গোয়েন্দা সংস্থার প্রধান এই বক্তব্য দিয়েছেন। এর পরপরই কিন্তু প্রশাসনিকভাবেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে দীর্ঘকালীন যুদ্ধ পরিচালনার জন্য কোণঠাসা হয়ে গেলেন। দেখার বিষয়, এমন একটি জটিল পরিস্থিতি থেকে ডোনাল্ড ট্রাম্প নিজের উদ্দেশ্য এবং নিজের সিদ্ধান্ত বহাল রাখার জন্য কেমন করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।